এটা প্রথম দেখাতে একটা সাধারণ ব্রিজ মনে হলো, এটি কিন্তু বেলজিয়ামের একটা ঐতিহাসিক স্থাপনা। পুরা ব্রিজটি জুড়ে কিন্তু পানি। সাধারণত সেতুর উপরে আসলে আমরা নিচ দিয়ে লঞ্চ বা বিভিন্ন ধরনের কার্গো চলতে দেখি, কিন্তু এই সেতুর উপরে আসলে আপনি নিচ দিয়ে লঞ্চ বা কার্গো নয়, গাড়ি চলাচল করতে দেখতে পাই। নিচ দিয়ে হাঁটছি এবং এখনো ভাবছি একটাই জিনিস, যে যদি এটা কোনো কারণে লিক হয়ে যায় তখন কি অবস্থা হবে। যেতে যেতে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। আমরা জানি ব্রিজ তৈরি করা হয় সাধারণত গাড়ি চলাচলের জন্য, পানির উপর দিয়ে বা মাটির উপর দিয়ে যে ফ্লাইওভারগুলো তৈরি করা হয়। কিন্তু কখনো কি দেখেছেন বা শুনেছেন যে ব্রিজ তৈরি করা হয় জাহাজ চলাচলের জন্য? হ্যাঁ, এটাই সত্য। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই রকমই একটা আশ্চর্য বিষয়, যেটা বেলজিয়াম করে দেখিয়েছে। সুতরাং সাথেই থাকুন। আমি দাঁড়িয়ে আছি ডিমন শহরের ঠিক পাশেই অবস্থিত সেই ঐতিহাসিক সার্ক ক্যানেল ব্রিজের নিচেই। এটা প্রথম দেখাতে একটা সাধারণ ব্রিজ মনে হলো, এটি কিন্তু বেলজিয়ামের একটা ঐতিহাসিক স্থাপনা। পুরা ব্রিজটি জুড়ে কিন্তু পানি। এটা কিন্তু একটা ক্যানেলের সংযোগ স্থাপন তৈরি করেছে। সাধারণত ব্রিজ বলতে আমরা বুঝি উপরের দিক দিয়ে গাড়ি চলাচল করবে এবং নিচে পানি থাকবে। আপনি যখন এই জায়গাতে আসবেন তখন আপনার ফিলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি এখন ফিল করছি, যে নিচ দিয়ে গাড়ি চলছে এবং উপর দিয়ে জাহাজ চলছে। চলুন আমরা হেঁটে এগিয়ে যাই এবং আপনাদেরকে ব্রিজের উপরে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করি। তো আমি এখন ব্রিজের নিচেই, আমাকে এখন হেঁটে ব্রিজের উপরের দিকে যেতে হবে। নিচে থেকে ব্রিজের অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে প্রায় 50 ফিট উপরে। সেই 50 ফিট রাস্তা আমাকে পায়ে উঠতে হবে এবং এই পাশ দিয়ে রাস্তা দেখতে পেয়েছি, ওদের হাঁটার জন্য এবং বাইসাইকেল নিয়ে ব্রিজে ওঠার ব্যবস্থা করা হয়েছে। আমি লুভেন থেকে যাত্রা শুরু করেছিলাম আরো 3 ঘন্টা আগে। মোটামুটি লুভেন থেকে আমরা এই পর্যন্ত পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লেগেছে। প্রথমে লুভেন থেকে ব্রাসেলস মিদিতে এসে নেমেছি। ব্রাসেলস মিদি থেকে আবার ট্রেন চেঞ্জ করে লো ওভার দ্য সেন্টারে নেমেছি এবং লো ওভার দ্য সেন্টার থেকে আবার 82 নম্বর বাসে করে মন্সের দিকে এসেছি। এটা একেবারে মন্স শহরের ঠিক পাশে অবস্থিত এই ব্রিজটি। তো মোটামুটি 2বার ট্রেন চেঞ্জ করা এবং সাথে বাসে 10 মিনিটের জার্নি, সব মিলে প্রায় 2 ঘন্টা 25 মিনিটের মতো লেগেছে আমার এখানে পৌঁছানোর জন্য। এছাড়া আপনারা যদি আপনাদের প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে আসেন সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে এবং যাই হোক, আজকের আবহাওয়াটা তুলনামূলক বেশ ভালোই। মাঝে মাঝে রোদ দেখছি, আবার মাঝে মাঝে মেঘের ছায়া। সাধারণত বেলজিয়ামের আবহাওয়াটা একটু স্যাঁতসেঁতে এবং বৃষ্টিটা একটু বেশি হয় এখানে। তো যখন মাঝে মাঝে রোদ পায় তখন আসলে বিষয়টা বেশ ভালো লাগে এবং উপভোগ্য হয় আমাদের কাছে। তো এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এটাই আসলে সাইকেলের রাস্তা এবং পথচারীদের উপরে ওঠার বেশ বাতাসও বয়েছে এবং সেই সাথে একটু গরম লাগছে এবং ইতিমধ্যে একটু তৃষ্ণাত তৃষ্ণাত ভাব চলে আসছে। তো নিচের থেকে মনে হচ্ছিল আমার কাছে এটা 50-60 ফিট, আমার এখন মনে হচ্ছে এটা তার থেকেও বেশি। ব্যাপার না, আস্তে আস্তে করে উপরের দিকে যাই। তো এবার আসি আসলে এর লোকেশনটা কোথায়। এটা আসলে নামুর প্রদেশে অবস্থিত, এটা মন্স নামুর এগুলো সবগুলোই কাছাকাছি জায়গাতে। ব্রাসেলস থেকে আমি যখন আসি এটা আমার কাছে ম্যাপে 55 কিলোমিটারের মতো দেখিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, কারণ ট্রেন থেকে নেমে বাসে এসে আবার এখান থেকে ফ্রান্সের বর্ডারটা দেখাচ্ছে আপনার মাত্র 30 কিলোমিটার দূরে। তার মানে বোঝাই দেখুন যে আসলে বেলজিয়ামটা কতটা ছোট। যদি আপনাদেরকে আরো সহজে বোঝায় তাহলে বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ বেলজিয়ামটা। তো আসলে ইউরোপের এই ছোট দেশ হওয়া সত্ত্বেও বেলজিয়াম কিন্তু অর্থনীতিতে যথেষ্ট স্ট্রং একটা দেশ। অবশেষে ব্রিজের উপরের অংশে এসে পৌঁছলাম। নিচে থেকে হেঁটে আসতে প্রায় 8 মিনিট সময় লেগেছে এবং প্রচন্ড বাতাস, যার জন্য ইতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়েছে। একটু দূরে তাকালে দেখতে পাবেন যে বাড়ি ঘরগুলো কতটা ছোট ছোট দেখা যাচ্ছে। তার মানে আমি যতটা ভেবেছিলাম এটা তার থেকে উঁচুতে অবস্থিত। আর এই অংশে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে সব থেকে চমকপ্রদ অংশটি দেখুন, এই যে খাল এবং সামনে খালের দুই অংশ যুক্ত করেছে যে ব্রিজটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি এখানে। এবং পুরো ব্রিজ জুড়েই দেখুন যে পানি বহমান। এবং কিছুক্ষণ ওয়েট করে দেখি এই সময়ের মধ্যে কোনো শিপ এখান থেকে পার হয় কিনা। কোনো শিপ পার হলে সেটা তো আমাদের জন্য একটা লাকি পয়েন্ট। সে ব্রিজের উপর দিয়ে, এবং আমি এখন আপনাদের ব্রিজের এই ইন্টারেস্টিং হিস্ট্রিটা বলবো। আসলে
সার্ট এই যে ক্যানেলটা দেখছেন, টোটাল ক্যানেলটা কিন্তু প্রায় 18 কিলোমিটার লম্বা, যেটা 1898 সালের দিকে তৈরি করা হয় বেলজিয়ামে। কারণ ওই সময় বেলজিয়ামের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় এবং যার জন্য যাতায়াত ব্যবস্থা উন্নতকরণ দরকার হয় এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থাও বৃদ্ধি করা হয়। যেহেতু স্থলপথে তখন অতটা উন্নত হয় নাই বা খরচটা তুলনামূলক বেশি ছিল, তার জন্য এরা পরিবহন খাত হিসেবে এই নদীপথগুলো বেছে নেয় এবং সেই সাথে সাথে এই খালটার গুরুত্ব বেড়ে যায়। তো যাই হোক, প্রথমে যখন খালটা তৈরি করা হয় তখনই বাধে বিপত্তি। কারণ এত লম্বা খাল, যদি মাঝখান দিয়ে চলাচলের কোনো রাস্তা না থাকে তাহলে দুই পাশে যে শহর আছে এই শহরের পুরো কানেকশন বিচ্যুত হয়ে যাবে। যারই ধারাবাহিকতায় 1914 সালে নির্মাণ করা হয় এই ব্রিজটি, যেটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্রিজের নিচ দিয়ে গাড়ি চলাচল করছে এবং উপর দিয়ে কার্গো পাস হচ্ছে। তো আসলে এই ব্রিজটা কতটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে একটা ব্রিজ এটা দুটো খালের সংযোগস্থল এবং সেই সাথে এত পরিমাণের পানি সহ ব্রিজটা ঠায় দাঁড়িয়ে আছে। ব্রিজের এক একটা পিলার যদি আমি আপনাদেরকে দেখাই, এক একটা পিলারের ব্যাসার্ধ আমার কাছে 10 ফিটের বেশি মনে হয়েছে। তার থেকে বড় বিষয় যে যখন এই ব্রিজটা করা হয়েছে তখন এই প্ল্যানিংটা কতখানি মাস্টার মাইন্ডে ছিল। যদি কোনো কারণে এই ব্রিজটা লিক হয় তাহলে একবার ভেবে দেখুন যে পুরো এলাকা বন্যায় প্লাবিত হয়ে যাবে। এই সাইড ক্যানেল ব্রিজটা শুধুমাত্র একটা ব্রিজই নয়, এখন এটা বর্তমানে বেলজিয়ামের একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেসও, যেটা ইতিমধ্যে ইউনেস্কো ঘোষণা করে দিয়েছে। প্রত্যেক বছর অসংখ্য টুরিস্ট আসে এই জায়গাটিতে দেখতে, বিশেষ করে এর ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, এর অবকাঠামো। ব্রিজ দিয়ে হাঁটছি এবং এখনো ভাবছি একটাই জিনিস, যে যদি এটা কোনো কারণে লিক হয়ে যায় তখন কি অবস্থা হবে। যদিও আসলে সে সম্ভাবনা খুবই কম, কারণ এরা সেইভাবে ইনভেস্টিং করে এটাকে তৈরি করেছে এবং অবশ্যই একটা নির্ধারিত সময়ে বা নির্দিষ্ট পিরিয়ডে এটাকে সঠিকভাবে মেনটেন্যান্স করা হবে। তা না হলে এত বড় একটা ক্যানেল যেটা নদীর সাথে সংযুক্ত হওয়া, এই ক্যানেলের এই ব্রিজের এই অংশটুকু যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে এখানে যে পরিমাণে পানির প্রবাহ তৈরি হবে বা রীতিমতো আমার তো মনে হয় এই এলাকা পুরো বন্যায় ডুবে যাবে। সার্ট ক্যানেলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। টিল দেন ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।